প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সাথে জীবনী শক্তির দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের সালোক সংশ্লেষণ। এই টপিকটা অনেক বড় এবং অনেক বেশি আলোচনা, সো আমরা একটু ডিটেলসেই করবো আলোচনা। ক্লাসটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখতে থাকো, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে সালোক সংশ্লেষণ, বা যদি আমরা বলি ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস শব্দটা মনে রাখবা। ফটো মানে হচ্ছে আলো, আমরা গত ক্লাসে বলে ফেলছি ফটো শব্দটা হচ্ছে কি আলো। আর সিনথেসিস শব্দের অর্থ কি? সংশ্লেষণ করা বা তৈরি করা। সংশ্লেষণ বা তৈরি করা, এর মানে কি আলো তৈরি করা না। আলোর সাহায্যে আমরা একটা বিশেষ খাদ্য উপাদান তৈরি করব, যার নাম হচ্ছে কি কার্বোহাইড্রেট। কি তৈরি করব? কার্বোহাইড্রেট। দেখো, এই যে আমরা একটা গাছ দিছি, এই গাছের একটা বিশেষ অংশ আছে সবুজ অংশে। কোন অংশে? সবুজ অংশে। একটা গাছের সবুজ অংশে সূর্য থেকে আসা আলো সাহায্যে, এবং সবুজ অংশে একটা বিশেষ উপাদান আছে, তার নাম কি ক্লোরোফিল। এই আলো এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড হইতে আমরা কি তৈরি করব? শর্করা জাতীয় খাদ্য তৈরি করব, যেই প্রক্রিয়া তার নামই হচ্ছে কি সালোক সংশ্লেষণ। তাহলে জিনিসটা আমাদের কি তৈরি হলো? উদ্ভিদের সবুজ অংশে সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইডকে জারিত করে আমরা কি করি? বিজারিত করে আমরা কি তৈরি করি? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকেই বলা হচ্ছে কি সালোক সংশ্লেষণ। তার মানে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হচ্ছে কি আলোর সাহায্যে আমরা কিছু তৈরি করব। কি তৈরি করব? শর্করা জাতীয় খাদ্য। তাহলে সংজ্ঞাটা কি হবে? লিখবা এইভাবে, যে জৈবিক প্রক্রিয়ায়, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ তার সবুজ অংশে, কোন অংশে? সবুজ অংশে কার্বন ডাই অক্সাইড আলো এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও পানি হতে কি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। জাতীয় খাদ্য তৈরি করে, তাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণ বলে, তাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ বলে। তাহলে কি বললাম? উদ্ভিদ তার সবুজ অংশে সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড এবং পানি হতে কি তৈরি করতেছে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে, তাকেই বলতেছে আমরা কি সালোক সংশ্লেষণ। এখানে আমরা দেখি প্রয়োজনীয় উপকরণ। এরপর টপিকটা যাচ্ছে আমরা প্রয়োজনীয় উপকরণ, অর্থাৎ সালোক সংশ্লেষণের জন্য কি কি উপকরণ দরকার। প্রথম কথা হচ্ছে সূর্যের আলো। 1 নম্বর পয়েন্ট হলো আলো। 2 নম্বর হচ্ছে ক্লোরোফিল। 3 নাম্বার কার্বন ডাই অক্সাইড, এবং 4 নাম্বারটা হচ্ছে কি পানি। ঠিক আছে? এবং প্রত্যেকটা উপাদান যে আছে, আলোর কাজ কি, ক্লোরোফিলের কাজ কি, পানির কি কাজ কি, এবং হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের কাজ কি। প্রথম কথা হচ্ছে যে আমরা জানি আমাদের পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎসকে সূর্য বা সান। এই যে সূর্য, পৃথিবীর সকল শক্তির মূল উৎস কি সূর্য। এই সূর্য থেকে যে আলোটা আসে সেখানে থাকে কি সৌর শক্তি। কোন শক্তি থাকে? সৌর শক্তি। এই সৌর শক্তিটাই পরবর্তীতে উদ্ভিদের পাতায় গিয়া কি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে আলোটাই মূলত শক্তিতে পরিণত হচ্ছে। 2 নম্বর ক্লোরোফিলের এখানে কাজ কি? ক্লোরোফিল কথা হচ্ছে, দেখো আমার ত্বকেও তো সূর্যের আলো পড়ে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার ত্বকের উপরে কি সূর্যের আলো পড়ে না? পড়ে। তাহলে আমি কেন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছি না? কারণ আমার শরীরে একটা বিশেষ অঙ্গাণু নাই, যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তার নাম কি? ক্লোরোপ্লাস্ট। কি? এই পাতার মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? কি থাকে? ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের জন্য হচ্ছে, বা ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে ক্লোরোফিল। এই ক্লোরোফিল যে কাজ করে সেটা হচ্ছে সূর্যের আলোটাকে সে শোষণ করতে পারে। ক্লোরোফিল কি করে? সূর্যের আলোটাকে শোষণ করে। তাহলে ক্লোরোফিলের কাজ হচ্ছে কি? সূর্যের আলোকে শোষণ করা। সূর্যের আলোকে
শোষণ করা, ঠিক আছে। আর কার্বন ডাই অক্সাইড এখানে কি হয়, বিজারিত হয়ে, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি বিজারিত হয়ে কি হয়, শর্করায় পরিণত হয়, কি হয়, শর্করায় পরিণত হয়, পরিণত হয়। আর পানিটা এখানে জারিত হয়, কি হয়, জারিত, ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং কি পানি জারিত, জারণ বিজারণের ফলে এখানে কি হয়, শর্করা জাতীয় খাদ্যের তৈরি হয়। কথাটা বুঝতে পারছি। এখন যদি আমরা বিক্রিয়াটা দেখি, এখানে কি বিক্রিয়া ঘটে, তাহলে দেখব এখানে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি কে সাহায্য করছে, আলো এবং ক্লোরোফিল, ক্লোরোফিল কি উৎপন্ন হয়েছে, আমাদের C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস জলীয় বাষ্প, ঠিক আছে। এখন এই বিক্রিয়াটাকে আমরা সমতাকরণ করব, মাথায় রাখবা। এই যে দেখো আমাদের সি এর সাথে 6 আছে, তাহলে কার্বনের সামনে দিব 6, এইচ এর পরে 12 আছে, তাহলে এখানে পানিতে দিব কি 12, আর এদিকে যারা আছে তারা সবাই 6 এবং 6। এর মানে কি দাঁড়াইলো, এর মানে দাঁড়াইলো 1 অণু গ্লুকোজ তৈরি করতে আমার 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু কি দরকার, পানির প্রয়োজন। কি বলছি, 1 অণু গ্লুকোজ তৈরি করতে আমাদের কি হয়, কার্বন ডাই অক্সাইড কয় অণু, 6 অণু, এবং 12 অণু কি দরকার, পানি দরকার। এখন দেখো তো এখানে একটা জিনিস, যে এখানে শর্করা জাতীয় খাদ্য ছাড়াও দুটা বিশেষ উপাদান তৈরি হয়েছে, পানি এবং অক্সিজেন। তো মনে রাখবা এদেরকে বলে বাই প্রোডাক্ট, কি বলা হয়, বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, আমরা যেমন ধরো এটা আমি একটা জায়গা থেকে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে কি মেইন রোড। কোনো কারণে যদি এই মেইন রোডের মধ্যে ব্লকেজ হয়, ধরো কেউ আন্দোলন করতেছে বা কোনো একটা মিছিল বা মারামারি যে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন মানুষজন কি করে, একটা আলাদা রুট ব্যবহার করে এইটাকে অতিক্রম করে, তখন তার নাম হচ্ছে বাইপাস রোড। তার নাম কি, বাইপাস রোড, বাইপাস রোড, ঠিক আছে। তো ঠিক এরকম মেইন প্রোডাক্ট হচ্ছে আমার কি এখানে C6H12O6, এই মেইন প্রোডাক্ট ছাড়া আরো দুইটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, এর জন্য নাম দেওয়া হয়েছে বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য। এখন কথা হইল আমার এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, পানি দরকার, আলো ক্লোরোফিল তো আমরা পাইছি। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে প্রবেশ করে কার মাধ্যমে, পত্র রন্ধ্রের মাধ্যমে। আর তারা পানিটা পায় কোথা থেকে, মাটি থেকে পানিটা আসে পাতায়। তখন কার্বন ডাইঅক্সাইড এবং পানি এখানে চলে আসলো, তখন এখানে মূলত আমাদের এই বিক্রিয়াটা কি হচ্ছে, সম্পন্ন হচ্ছে। কথা ক্লিয়ার। এটা হচ্ছে ওভারঅল কি, সালোক সংশ্লেষণ, ঠিক আছে। কাকে বলে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া উদ্ভিদ তার সবুজ অংশে আলো এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাহলে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান আলো, যেটা হচ্ছে মেইন শক্তিতে পরিণত হয়। ক্লোরোফিল কি করে, সূর্যের আলোটাকে শোষণ করতে সাহায্য করে। এবং কার্বন ডাইঅক্সাইডের বিজারণ এবং পানির জারণ হয়েই মূলত এখানে কি হয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি। তার মানে বলা যায় সালোক সংশ্লেষণ বিক্রিয়া একটা জারণ বিজারণ বিক্রিয়া। কেন, এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটছে আর পানির কি করছে, জারণ ঘটছে। সো এটা একটা কি, জারণ বিজারণ প্রক্রিয়া। ওকে, এইবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী টপিক, সালোক সংশ্লেষণের ধাপ। তো আমরা যদি দেখি সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ 1905 সালে, কত সালে, 1905 সালে আমাদের বিজ্ঞানী ব্ল্যাকম্যান, কোন বিজ্ঞানী, বিজ্ঞানী ব্ল্যাকম্যান, বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুইটা ধাপে ভাগ করছে। কয়টা ধাপে, দুইটা ধাপে ভাগ করছে, ঠিক আছে। সালোক সংশ্লেষণকে কত সালে, 1905 সালে বিজ্ঞানী কালো মানুষ ওরফে ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুটি ধাপে ভাগ করে। কয়টা, দুটি ধাপে ভাগ করে, যার মধ্যে একটা ধাপ হচ্ছে আমাদের কি, আলোক পর্যায়, আর একটা ধাপ হচ্ছে অন্ধকার পর্যায়। তাহলে দেখো এখানে আমরা লিখতেছি আলোক পর্যায়,
আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায়, যেটাই বলো, আলোক নির্ভর পর্যায়। ঠিক আছে, এখন এই আলোক নির্ভর পর্যায়ে যদি আমরা যাই, ঠিক আছে কি না, আলোক পর্যায়, আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে, এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আমরা যদি আলোক পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়টা একটু ভালো করে দেখি, তাহলে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো আলোক পর্যায় বলতে কি যাচ্ছে, এই সালোক সংশ্লেষণে এই ধাপটা সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই কি প্রয়োজন, আলোর প্রয়োজন। অবশ্যই এবং অবশ্যই কি প্রয়োজন, আলোর প্রয়োজন। অন্যদিকে অন্ধকার পর্যায়টাতে আলোর প্রয়োজন পড়ে না। এর মানে এটা না যে আলো থাকলে সেটা চলে না, ওটা আলো থাকলেও চলবে, আলো না থাকলেও চলবে। কোশ্চিন এখানে একটা আছে, সেটা হচ্ছে কি, এই দুইটা পর্যায় কি একই উদ্ভিদে ঘটে নাকি ভিন্ন ভিন্ন উদ্ভিদে ঘটে? কোশ্চিনের আনসার হচ্ছে একই উদ্ভিদে ঘটে, তবে আলোক পর্যায়টা আগে ঘটে। আলোক পর্যায় কি হয়, আগে ঘটে, আর অন্ধকার পর্যায়টা হচ্ছে কি, পরে ঘটে। তাহলে আগে ঘটলো পরে ঘটলো, ভালো কথা। তাহলে কোন জায়গায় কি হয়, মেইন বেসিক কথা হচ্ছে এই যে বলছে যে আমরা একটা বিক্রিয়া লিখলাম না, কি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি ব্যবহার হয়ে আলো এবং ক্লোরোফিলের সাহায্যে তারা কি হলো, C6H12O6 প্লাস অক্সিজেন প্লাস পানি তৈরি করলো। এই যে সরবরাহজাত খাদ্য তৈরির মেইন প্রক্রিয়াটা কোথায় কোথায়, অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে। কার্বন ডাইঅক্সাইডের যে বিজারণটা হইতে হবে সেটা মূলত কোথায় ঘটে, অন্ধকার পর্যায়ে। আর কার্বন ডাইঅক্সাইড, কারণ এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য আমার একটা শক্তি দরকার। আমরা যে কোনো কাজ, আমার শরীরের যে কোনো কাজ, আমি এক্সটার্নাল করি ইন্টারনাল করি, যে কোনো কাজ করতে হলে আমার কি দরকার, শক্তি দরকার। ঠিক এরকম এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য শক্তি দরকার, যেই শক্তি হচ্ছে ATP এবং NADPH2। এই যে ATP এবং NADPH2 উৎপন্ন হয় কোথায়, আলোক পর্যায়ে। অর্থাৎ অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য যে শক্তিটা প্রয়োজন, সেই শক্তিটা উৎপন্ন হয় প্রথমে আলোক পর্যায়ে, তারপরে এই শক্তিকে ব্যবহার করে অন্ধকার পর্যায়ে তারা কি করে, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করে শর্করা জাতীয় কি করে, খাদ্য তৈরি করে। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি, সালোক সংশ্লেষণের ধাপ এবং তাদের বেসিক কথা। এখন আমরা দুইটা বিস্তারিত পড়তে যাবো, একটা হচ্ছে আলোক পর্যায় কাকে বলতেছি আর অন্ধকার পর্যায় কাকে বলতেছি। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখো, জিনিসটা হয়তো একটু ঝাপসা লাগতে পারে তোমাদের কাছে, বুঝছো কিনা, সমস্যা নেই, আমি জিনিসটাকে তোমাকে আরো ভালো করে বুঝাই দেব। প্রথমে দেখো আলোক পর্যায়ে আমরা কাকে বলতেছি। তাহলে সালোক সংশ্লেষণে যে ধাপটি সম্পন্ন হতে আলোর প্রয়োজন অপরিহার্য, কি, সালোক সংশ্লেষণের যে ধাপটি সম্পন্ন হতে আলো অপরিহার্য, কি, আলো অপরিহার্য, তাকে কি বলা হয়, আলোক পর্যায় বলে, তাকে আলোক পর্যায় বলে, আলোক পর্যায় বলে। আর আমরা আগেই পড়ছি আলোক পর্যায়ের মেন কাজ কি, কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য প্রয়োজনীয় শক্তি অর্থাৎ এটিপি এবং NADH2 উৎপন্ন করা। ঠিক আছে, এটিপি এবং কি, NADH2 উৎপন্ন করা। এখন এই জিনিসটা কোথায় ঘটে, এই জিনিসটা একটা প্রক্রিয়া ঘটে, তাকে বলা হয় ফসফোরাইলেশনের মাধ্যমে। কি হয়, ফসফোরাইলেশনের মাধ্যমে। এটিপি তৈরি হয় কিসের মাধ্যমে, ফসফোরাইলেশনের মাধ্যমে। কারণ তোমরা জানো ADP এর সাথে যখন ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখনই তৈরি হয় কি, ATP। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস সাহায্য করে, যার নাম হচ্ছে আলো। তাই এই জন্য এই বিক্রিয়াটার নাম হয় যে কি, ফোটো ফসফোরাইলেশন। কি, ফোটো ফসফোরাইলেশন।
এটার মাধ্যমে এটিপি এবং এনএডিএইচ উৎপন্ন হচ্ছে। কেমনে হচ্ছে সেটা বোঝার আগে দেখো, আমরা যদি এখানে একটা জিনিস দেখি, একটা বেসিক জিনিসে যাই, সেটা হচ্ছে কি, আমরা সবাই ক্লোরোপ্লাস্ট পড়ছি। ক্লোরোপ্লাস্ট দেখতে এরকম। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে স্ট্রোমা আছে। স্ট্রোমার মধ্যে ভাসমান অবস্থায় আছে কি কতগুলা থলির মতো অঙ্গ, যাকে বলে থাইলাকয়েড। এগুলো তোমরা দ্বিতীয় অধ্যায়ে পাবা। কোথায়? থাইলাকয়েড। ঠিক আছে, এই থাইলাকয়েডের মধ্যে একটা বিশেষ অঙ্গ আছে যার মধ্যে সালোক সংশ্লেষণ ঘটে। ঠিক আছে, এই বিশেষ অঙ্গটার নাম হচ্ছে ফটো সিস্টেম। কি ঘটে? যার ভিতরে সালোক সংশ্লেষণ ঘটে তার নাম কি বলছি? ফটো সিস্টেম। ফটো সিস্টেম কি নাম তার? ফটো সিস্টেম। মানে এই ফটো সিস্টেমে যদি আমরা দেখি তিনটা অংশ থাকে। কয়টা অংশ? তিনটা। একটা যেখানে সূর্য থেকে আসা আলোটা শোষিত হয়, তার নাম হচ্ছে শোষণ অঞ্চল। আলোক শোষণ অঞ্চল, এটার নাম হচ্ছে কি? আলোক শোষণ অঞ্চল। এখানে একটা বিক্রিয়া ঘটে, যেখানে বিক্রিয়া ঘটে তার নাম হচ্ছে বিক্রিয়ার কেন্দ্র। তার নাম কি? বিক্রিয়ার কেন্দ্র। এই বিক্রিয়ার কেন্দ্রতে একটা বিক্রিয়া ঘটে, যে এই বিক্রিয়ায় দুইটা ইলেকট্রন বের হয়ে আসে। বিক্রিয়ার কেন্দ্র থেকে কি হয়? দুইটা ইলেকট্রন বের হয়ে আসে। এই দুইটা ইলেকট্রনকে পরিবহন করার জন্য একটা বিশেষ চেইন থাকে, যার নাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ফটো সিস্টেমটা আমি বুঝাইতে পারছি যে আমাদের যে সালোক সংশ্লেষণ হয় মূলত কোথায়? ক্লোরোপ্লাস্টে। তার এখানে ক্লোরোফিল আছে। এর ভিতরে একটা বিশেষ বস্তু আছে যার ভিতরে আমাদের প্রয়োজনীয় সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম, তারপরে ক্লোরোফিলের অণু, এগুলো সব একটা জায়গায় স্ফটিক আকারে দ্বারা জমা থাকে। এই স্ফটিকের মতো অংশটার নাম হচ্ছে কি? ফটো সিস্টেম বলছে। কি বলছে? ফটো সিস্টেম, বা অনেকে এটাকে কোয়ান্টোসোম বলে। সিস্টেম, ফটো সিস্টেম। ঠিক আছে, ফটো সিস্টেম। এই ফটো সিস্টেমের কয়টা অংশ? তিনটা। আলোক শোষণ অঞ্চল, বিক্রিয়ার কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা যদি এই ছবিটাতে দেখো, এখানে বলছি লেখাগুলো একটু ঝাপসা হইতে পারে। এখানে দেখো আমাদের এই যে লেখাটা আছে না, এখানে লেখা আছে ফটো সিস্টেম 2, এখানে লেখা আছে ফটো সিস্টেম 1। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের একটা বিক্রিয়া ঘটে, যে বিক্রিয়া হলে দুইটা ইলেকট্রন কি হয়? বের হয়ে আসে। এই ইলেকট্রনগুলো পরিবহন হয় যার মাধ্যমে, সেই চেইনটার নাম হচ্ছে কি? ফটো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে আছে ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম বি, তাহলে প্লাস্টোসায়ানিন। ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে কি? এটার নাম ফিওফাইটিন। আমি লিখে রাখতেছি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ফিওফাইটিন। ফিওফাইটিন এখানে হচ্ছে কি? প্লাস্টোসায়ানিন। এটার নাম হচ্ছে কি? প্লাস্টোসায়ানিন। এটার নাম হচ্ছে সাইটোক্রোম বি। এটার নাম সাইটোক্রোম বি। এটা লিখি সাইটোক্রোম বি। এটা আছে এরকম, এই জায়গাটা আছে সাইটোক্রোম বি। আর এটার নাম প্লাস্টোসায়ানিন। প্লাস্টোকুইনন নাম হচ্ছে কি? প্লাস্টোকুইনন। এখানে আছে কি? প্লাস্টোকুইনন। ঠিক আছে, এই প্লাস্টোকুইনন। তাহলে দেখো আমি বলছি ফটো সিস্টেম 1-এর প্রথমে এখানে সালোক কি আছে? শোষণ অঞ্চল আছে। সূর্য থেকে আসা আলোটা এখানে শোষিত হয়। এই শোষিত আলোটা গিয়ে এখানে গিয়ে আমাদের একটা সঞ্চিত হয়ে এখানে একটা বিক্রিয়া ঘটায়। যে বিক্রিয়ার ফলে কি হইলো? দুইটা ইলেকট্রন এখান থেকে কি হইলো? বের হইলো। এই দুইটা ইলেকট্রন এখানে পরিবাহিত হচ্ছে। প্রথমে ফিওফাইটিন, তারপর যাবে প্লাস্টোকুইননের কাছে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম বি এর কাছে, সাইটোক্রোম বি থেকে কি? আমাদের প্লাস্টোকুইননের কাছে। যখন সাইটোক্রোম বি এর কাছে যাচ্ছে তখন এখানে একটা ঘটনা ঘটে। সেখানে এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করে এটিপি। ঠিক আছে, তাহলে এখানে তো একটু ঘিজিমিজি লাগে। আমি তাহলে তোমাকে বলি যে এই জায়গায় যখন প্রথমে ধরো এইটা সূর্য ভাই, এখানে সূর্য ভাইয়ের আলো কোথায় আসলো? এই জায়গায় আসলো। প্রথমে শোষণ অঞ্চলের ক্লোরোফিল অণুগুলা কি? ক্লোরোফিল। এই ক্লোরোফিল অণু কি করে? সূর্য থেকে আসা আলোকে ফোটন শক্তিকে শোষণ করে। কি করে? ফোটন শক্তি
শোষণ করে, কি করে? শোষণ করে। তখন এই শোষিত শক্তিটাকে পাঠায় দেয় কোথায়? বিক্রিয়ার কেন্দ্রে। বিক্রিয়ার কেন্দ্রে একটা বিক্রিয়া ঘটে যেখানে হাইড্রোজেন ভেঙে H+ এবং কি করে? ইলেকট্রন তৈরি করে। দুইটা হাইড্রোজেন ভেঙে দুইটা H+ এবং দুইটা ইলেকট্রন তৈরি করে। যেই ইলেকট্রন দুইটা এখান থেকে বাইরে বের হয়ে আসে। এই বাইর হওয়ার পরে আমাদের একটু সরাই ফেলি, ঠিক আছে? এই যে ইলেকট্রনগুলো প্রথমে কি বলছি আমরা? ফিওফাইটিন। ইলেকট্রনগুলো কাকে গ্রহণ করে? ফিওফাইটিন নামে একটা ইলেকট্রন পরিবাহক অংশ। ফিওফাইটিন থেকে চলে যাবে কোথায়? প্লাস্টোসায়ানিন। প্লাস্টোসায়ানিন, ঠিক আছে? এরপরে যাবে সাইটোক্রোম বি। সাইটোক্রোম বি। এখান থেকে যাবে প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন। এই সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি? এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করে কি? এটিপি, ঠিক আছে? এটিপি। এখন এই প্লাস্টোকুইনন চলে যাবে ফটোসিস্টেম 2-তে, কারণ এখানে ফটোসিস্টেম 2 আছে দুইটা। এখান থেকে চলে যাবে আমাদের ফেরিডক্সিন। ফেরিডক্সিন। সেখান থেকে এনএডিপি রিডাকটেস। এনএডিপি রিডাকটেসের সাথে একটা H+ যুক্ত হয়ে তৈরি করবে NADH2 বা NADPH2। কথা ক্লিয়ার? তাহলে এগুলা ধরো, তোমার এগুলা মুখস্থ করার দরকার নেই, এগুলো দেখে আবার ভয় পাও না। মুখস্থ করার দরকার নেই, তোমার খালি জাস্ট বুঝতে হবে এখানে আমাদের দুইটা কাহিনী ঘটে। একটা এটিপি উৎপন্ন হয় এবং একটা NADH2 উৎপন্ন হয়। আর এই শক্তিটাই ব্যবহার করে পরবর্তীতে আমরা কি করি? কার্বন ডাইঅক্সাইডের কি ঘটাই? বিজারণ ঘটাই, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই জায়গায় কি ঘটে, তাহলে পরীক্ষায় কি লিখবো সেটার জন্য আমরা তোমাকে একটু পরে বলতেছি, আমি আরেকবার জিনিসটা বুঝাই দিই। প্রথমে সূর্যের আলো থেকে আসা শক্তিটাকে শোষণ করে কি? ক্লোরোফিল অণু। সেই শক্তিটাকে পাঠায় দেয় যেখানে, যার নাম হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, কারণ এখানে একটা বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ায় হাইড্রোজেন ভেঙে দুইটা ইলেকট্রন বের হয়ে যায়। এই দুটাকে ইলেকট্রন পরিবহন করার জন্য একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তোমার মুখস্থ করার দরকার নাই, মাথা খালি রাখবা এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে দুইটা ঘটনা ঘটে। প্রথমে সাইটোক্রোম বি থেকে যখন প্লাস্টোকুইনে যায় ইলেকট্রন, তখন এডিপি এর সাথে ফসফেট যুক্ত করে কি তৈরি করে? এটিপি তৈরি করে। এবং সেখান থেকে ফটোসিস্টেম 2, ফেরিডক্সিন, এখানে আরেকটা এনজাইম আছে NADP রিডাকটেস। তখন ইলেকট্রন যখন এখানে যায় তখন NADP এর সাথে আমাদের হাইড্রোজেন যোগ করে কি তৈরি করে? NADH2 বা NADPH2 তৈরি করে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে একটা জিনিস দেখো তো, এখান থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে না? এই দুইটা ইলেকট্রন যখন বের হয়ে যায় তখন এই যে ইলেকট্রনের ঘনত্ব বা এই ইলেকট্রনের ঘাটতিটাকে পূরণ করার জন্য এখানে পানি ভাঙে যায়। কোনটা ভাঙে? পানি। পানি ভাঙে H+ অক্সিজেন এবং দুইটা কি করে? ইলেকট্রন উৎপন্ন করে। আর এই ইলেকট্রনটাকে, এই জায়গার ইলেকট্রনের ঘাটতিটাকে কি করে দেয়? পূরণ করে দেয়। কথা কি বুঝতে পারছি? তাহলে এই যে পানি ভেঙে প্রোটন, অক্সিজেন এবং কি ইলেকট্রন উৎপন্ন করলো, এই ইলেকট্রনগুলো এইটার অভাব পূরণ করলো। আর পানির ভাঙনটাকে বলে ফটোলাইসিস, ঠিক আছে? তাহলে এখানে কয়টা প্রক্রিয়া ঘটছে? দুইটা। একটা আছে ফটোফসফোরাইলেশন ঘটছে, যার মাধ্যমে এটিপি এবং NADPH2 পাইছি, আর ফটোলাইসিস। তাহলে এই জিনিসটা তুমি কেমনে লিখবা আমি এখানে সুন্দর করে বর্ণনা দিয়ে দিছি। দেখো প্রথমে কি বলছে? আলোক নির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়া এটিপি এবং NADPH2 উৎপন্ন হয় এবং এই রূপান্তরিত এটিপি এর মধ্যে সঞ্চিত হয় এবং এটিপি এবং NADH2-কে সৃষ্টিতে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ কি করে? ভূমিকা পালন করে। এই ক্লোরোফিল অণু আলোক শক্তির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন শক্তিকে ব্যবহার করে এডিপি এর সাথে অজৈব ফসফেট মিলিত করে তৈরি করে কি? এটিপি, ঠিক আছে? এবং সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে বলে ফটোলাইসিস। এবং ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া এটিপি উৎপন্ন হয় এবং ইলেকট্রন NADP-কে বিজারিত করে কি তৈরি করে? NADPH2 উৎপন্ন করে। এভাবেই আত্তীকরণ শক্তি এটিপি এবং NADH2 তৈরি হয়। অর্থাৎ আলোক পর্যায়ে মূলত কি হয়? এটিপি এবং NADPH2। এখানে H+ না দিয়ে তোমরা সংক্ষেপে লিখবা NADPH2 উৎপন্ন করে। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে একটা কাহিনী ঘটলো, সেটা হচ্ছে কি? এই যে এডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি হলো এটিপি,
এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। নাম তার কি? ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা কিভাবে লিখব মনে রাখবা সংজ্ঞাটা। ফোটো মানে কি? আলো। তাহলে আলোর সাহায্যে, আলো ও ক্লোরোফিলের সাহায্যে, কার সাহায্যে? ক্লোরোফিলের সাহায্যে কার সাথে? আমরা এডিপি এর সাথে কি ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে, এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। তাহলে কি হবে? আমরা যদি দেখি এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট কে সাহায্য করছে? আলো তৈরি করছে, এটিপি। এটা ক নম্বরের প্রশ্ন আসতে পারে এবং কি খ নম্বরের প্রশ্ন। তাহলে আমরা জিনিসটা বুঝছি। তাহলে কি বললাম? আলোক নির্ভর পর্যায়ে কি হয়? এটিপি এবং NADPH উৎপন্ন হয়। প্রথমে সূর্য থেকে আসা আলোগুলোকে ক্লোরোফিল অণু শোষণ করে, সেই শোষিত শক্তিটাকে সঞ্চয় করে তারা বিক্রিয়ার কেন্দ্রে পাঠায়। এই বিক্রিয়ার কেন্দ্র থেকে যখন ইলেকট্রন বের হয়, তখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রন পরিবহনের সময় এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করে? এটিপি, যাকে আমরা ফটোফসফোরাইলেশন বলি। এখন শেষের দিকে গিয়া এইখানে যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটা NADP-কে বিজারিত করে কি হইল? NADPH উৎপন্ন হলো। এবং এখান থেকে যে ইলেকট্রন বের হয়ে গেল, সেই ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য পানি ভেঙে কি করলো? আমাদের H+ মানে প্রোটন, অক্সিজেন এবং কি করে? ইলেকট্রন উৎপন্ন, যাকে বলে পানির ফটোলাইসিস। ওকে, তাহলে এই জায়গাটা তুমি একটু ভালো করে পড়ে নিবা এবং এইটাই তোমার কি পরীক্ষায় লিখতে হবে, যে আলোক পর্যায়ের বর্ণনা দাও, বা সালোক সংশ্লেষণের দিনের বেলা যে পর্যায়টি সম্পন্ন সেটার বর্ণনা দাও। ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে আলোক পর্যায়। এরপর আমরা চলে যাব কি? অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। আমরা এগুলো আগেই বলছি। অন্ধকার পর্যায়ে কি ঘটে? কার্বন ডাইঅক্সাইডে কি ঘটে? বিজারণ করার জন্য কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করে কি করবে? C6H12O6 উৎপন্ন করে, তাই না? বলতেছি এই কার্বন ডাইঅক্সাইডের বিজারণের জন্য তিনটি গতিপথ আছে। তা কেলভিন চক্র, হ্যাস ও স্লেক চক্র এবং ক্রিসিলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম। হ্যাঁ, কেলভিন চক্রের আরেকটা নাম C3 চক্র, হ্যাস এবং স্লেক চক্রের আরেকটা নাম কি? C4 চক্র, এবং ক্রিসিলিসিয়ান অ্যাসিডের মেটাবলিজমের কি নাম? CAM। ঠিক আছে? এখন এই জায়গায় যদি তোমরা বলি, তোমাদের বইয়ে শুধুমাত্র কেলভিন চক্র এবং কি হ্যাস এবং স্লেক চক্রের আলোচনা আছে, এখানে কোনো CAM এর কোনো আলোচনা নাই। তোমার প্রশ্ন হচ্ছে যে এই তিনটা কি একই উদ্ভিদে ঘটে? মাথায় রাখবা, আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে একই উদ্ভিদে ঘটলেও অন্ধকার পর্যায়ের যার ভিতরে কেলভিন চক্র ঘটে তার ভিতরে এই দুইটা ঘটে না। আবার যার ভিতরে হ্যাস এবং স্লেক চক্র ঘটে তার ভিতরে হ্যাস এবং স্লেক চক্র এবং কেলভিন চক্র দুইটাই ঘটে। আর ক্রিসিলিসিয়ান অ্যাসিড চক্র যাদের মধ্যে ঘটে তাদের ভিতরে এই উপরে দুইটার কোনোটাই ঘটে না। অর্থাৎ এক একটা উদ্ভিদে এক এক ধরনের কি ঘটে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ঘটে। ঠিক আছে? অর্থাৎ কারো ভিতরে কার্বন ডাইঅক্সাইড বিজারণ হয় কেলভিন চক্রের মাধ্যমে, কারো ভিতরে হয় হ্যাস ও স্লেক চক্রের মাধ্যমে, কিছু কিছু উদ্ভিদের মধ্যে ঘটে CAM এর মাধ্যমে। ঠিক আছে? তো এখন আমরা প্রত্যেকটাই প্রথমে আসো কেলভিন চক্র। তো কেলভিন চক্র আমাদের বিজ্ঞানী কেলভিন বেনসন ও বেসাম, এই তিনজন বিজ্ঞানী মিলে এটাকে আবিষ্কার করছে। তাই জন্য আমরা সংক্ষেপে এটার নাম দিছি কি? কেলভিন চক্র। কেলভিন বেনসন, আবার বেনসন শুনে উল্টাপাল্টা মাথায় আনো না। ঠিক আছে? এটা হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ, উল্টাপাল্টা জিনিসের নাম তোমরা মাথায় আনবা না। তাহলে কেলভিন, বেনসন এবং কি বেসাম, এরা মিলে এই চক্রটা কার্বন ডাইঅক্সাইডের বিজারণের এই গতিপথটা আবিষ্কার করেন। এই যে গতিপথ, তোমার এইটা যেমন গোল, তুমি এটা যখন পড়বা তোমার মাথাটাও কি হবে? ঘুরবে। এই জন্য তোমাদের 9, 10 এটা বিস্তারিত আলোচনা দেওয়া নাই, অল্প একটু কি করা আছে? আলোচনা করা আছে। তাহলে দেখো, আমরা যদি বলি কেলভিন চক্রের মধ্যে কিভাবে কি ঘটে, তাহলে এটা হচ্ছে গাছের পাতা। এই পাতার মধ্যে আগে থেকেই আছে রাইবোলোজ 1,5-বিসফসফেট। আমরা পাতার মধ্যে আগে থেকেই আছে এইসব উদ্ভিদের। মনে রাখবা, কেলভিন চক্র
85% উদ্ভিদের মধ্যে ঘটে। পৃথিবীতে যত উদ্ভিদ আছে তাদের মধ্যে 85% উদ্ভিদের মধ্যে কেলভিন চক্র ঘটে, আর বাকিগুলোতে C4 অথবা হচ্ছে কি CAM ঘটে। তো এই যে বলছে রাইবোলোজ 1,5 বিসফসফেট কি থাকে এদের মধ্যে, পাতায় আগে থেকেই থাকে। এরপর এর সাথে আমাদের পাতার মধ্যে প্রবেশ করে কি কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা এর সাথে যুক্ত হয়ে তৈরি করে একটা যৌগ, তার নাম হচ্ছে কিটো অ্যাসিড। কি অ্যাসিড? কিটো অ্যাসিড। এবং এই কিটো অ্যাসিডটা পরে আবার পানির সাহায্যে ভেঙে যায়। ঠিক আছে, পানির সাহায্যে ভেঙে গিয়া দুই অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। কি করে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এখানে হচ্ছে রিক 3-ফসফোগ্লিসারিক কি করে? অ্যাসিড তৈরি করে। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি এই জায়গাটাতে, এখান থেকে শুরু বিক্রিয়াটা, এখানে 5 কার্বন বিশিষ্ট, মনে রাখবা রাইবোলোজ যে কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। তাহলে এইখানে 5 কার্বন বিশিষ্ট ছিল, এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করলো অস্থায়ী কিটো অ্যাসিড। কি তৈরি করছে? কিটো অ্যাসিড। তাহলে কিটো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন। এবারে পানির সাথে এটা ভেঙে গিয়ে তৈরি করে ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 অণু। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? মনে রাখবা কিটো অ্যাসিড হচ্ছে অস্থায়ী যৌগ, অস্থায়ী যৌগ। ঠিক আছে, এবং এই যে কেলভিন চক্রের প্রথম স্থায়ী উপাদানটার নাম, এটা হচ্ছে কি প্রথম স্থায়ী উপাদান। কোনটা? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই প্রথম স্থায়ী উপাদান কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট বলে কেলভিন চক্র আরেকটা নাম দেওয়া হয়েছে কি C3 চক্র। তাহলে আমি আরেকটু ভালো করে বুঝাই, আগে একটু বুঝো, তোমাদের জন্য একটু পড়লেই হবে। আর যখন বড় ক্লাসে উঠবা তখন এই পুরো জিনিসটা তোমাকে কি করতে হবে? ঠোঁটস্থ করতে হবে। কথা বুঝতে পারছি? সো এটা নিয়ে এত মাথা ঘুমানোর দরকার নাই, তুমি আপাতত এই জিনিসটা দেখো। বললাম কি এই সকল উদ্ভিদের পাতার মধ্যে আগে থেকে একটা রাসায়নিক উপাদান থাকে যার নাম হচ্ছে কি রাইবোলোজ 1,5 বিসফসফেট। এখন এটা হচ্ছে প্রথম কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা। সে এবার এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করলো রুবিস্কো এনজাইম। কোন এনজাইম? রুবিস্কো এনজাইম। এই রুবিস্কো এনজাইমের সাহায্যে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করলো কিটো অ্যাসিড। আর কিটো অ্যাসিড একটা অস্থায়ী যৌগ, একটু পরে ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 অণু তৈরি হবে, এবং এটা হচ্ছে এই চক্রের প্রথম স্থায়ী উপাদান। এই জন্য কেলভিন চক্রের আরেকটা নাম কি C3 চক্র। তোমাকে খ নম্বর কোশ্চেন আসতে পারে কেলভিন চক্রকে C3 চক্র বলা হয় কেন, তখন তুমি এভাবে ব্যাখ্যা দিবা, বলবা যে কেলভিন চক্রের প্রথম যে স্থায়ী উপাদানটা তার নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট বলে এটা আরেকটা নাম কি C3 চক্র বা কার্বন 3 চক্র। এখন দেখো এই বইয়ের মধ্যে বা তোমরা যখন বড় ক্লাসে উঠবা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে গ্লিসারল ডেট 3-ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এগুলো মিলে তৈরি হবে জাইলোলোজ 5-ফসফেট, রাইবোলোজ 5-ফসফেট, এভাবে রাইবোলোজ 1,5 বিসফসফেট। এগুলো তোমার পড়ার দরকার নাই, তুমি জাস্ট খালি এইটুকু অংশ তুমি মাথায় রাখবা, কেন এটা তোমার পরবর্তীতে কাজে লাগবে যখন প্রশ্ন আসবে C3 চক্র এবং C4 চক্রের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে কিনা? তো এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবা, মানে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, আর গ্রহণে সাহায্য করছে কোন এনজাইম? রুবিস্কো এনজাইম। আর প্রথম স্থায়ী উপাদানের নাম কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটুকু জানলেই চলবে। এখন আসো আমরা হ্যাস এবং স্ল্যাক চক্র। এটাও আবিষ্কার করছে কে? বিজ্ঞানী হ্যাস ও স্ল্যাক নামক বিজ্ঞানী আবিষ্কার করছে বলে এটার নাম দেওয়া হয়েছে হ্যাস এবং স্ল্যাক চক্র। এখন হ্যাস এবং স্ল্যাক চক্রটা যদি আমরা দেখি, এটা এই যে কোষ আছে এখানে আমাদের দুইটা ঘটনা ঘটবে। তো এখানে দুইটা অঞ্চলে ঘটে, একটা মেসোফিল অঞ্চল আর একটা বান্ডল শীত অঞ্চল। অর্থাৎ এখানে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট আছে, একটা মেসোফিল অঞ্চলের ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে বান্ডল শীত অঞ্চলের ক্লোরোপ্লাস্ট। তো এখানে আমরা যদি দেখি ওইটা এভাবেই, যেইভাবে আছে এটা আমি এইভাবে লিখতেছি, সহজ করে লিখতেছি আর কি তোমাদের বোঝার সুবিধাতে। এখানে পাতার মধ্যে আগে থেকেই আছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেটা 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 3 কার্বন বিশিষ্ট। এর সাথে পাতার মধ্যে আগে থেকে আছে, এর সাথে প্রবেশ করলো কার্বন ডাই অক্সাইড। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি করলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি বলছি? অক্সালো অ্যাসিটিক
অ্যাসিড। এবারে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি হবে ম্যালিক অ্যাসিড। এম এতে আমি কি বুঝাইছি? ম্যালিক অ্যাসিড। কি তৈরি করছে? ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডটা এবার মেসোফিল অঞ্চল থেকে, এটা হচ্ছে মেসোফিল অঞ্চল, মেসোফিল অঞ্চল। পাতা মনে রাখবা, আমাদের যে গাছের পাতা আছে না, গাছের পাতা যদি তুমি লক্ষ্য করো দুইটা অঞ্চল থাকে, একটা সূর্যের দিকে তাক করা, একটা নিচের। যেটা সূর্যের দিকে মুখ করে থাকবে সেটা বেশি সবুজ, আর এই বেশি সবুজ অঞ্চলটাকে বলতেছি আমরা মেসোফিল অঞ্চল। এবারে এই ম্যালিক অ্যাসিডটা কি করবে? মেসোফিল অঞ্চল থেকে কোথায় চলে যাবে? বান্ডল শীত অঞ্চলে। কোথায়? বান্ডল শীত। এই বান্ডল শীত অঞ্চলে যখন চলে গেল, তখন এই ম্যালিক অ্যাসিড থেকে একটা কার্বন বের হয়ে যাবে, একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে তারা C3 চক্রের মধ্যে চলে যাবে। কোথায়? C3 চক্রের মধ্যে চলে যাবে এবং তৈরি করবে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, যাকে আমরা সংক্ষেপে PA দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? PA। এই পাইরুভিক অ্যাসিডটা চলে যাবে কোথায়? আবার মেসোফিল অঞ্চলে, PA। আর এইখানে একটা ATP ভাঙে, ADP, এবং একটা ফসফেট তৈরি করবে, যে এই ফসফেটটা পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তৈরি করবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এইভাবে চক্রাকারে কি করে চলতেই থাকে। কি বললাম? পাতার মধ্যে আগে থেকে আছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে বলো তো C4 চক্রের কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতাকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর এখানে সাহায্য করে যে এনজাইমটা তার নাম হচ্ছে কার্বক্সিলেজ। কোন এনজাইম? কার্বক। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এখান থেকে 1 নাম্বার শুরু। এর সাথে আমাদের কার্বক্সিলেজ এনজাইমের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ভেঙে গিয়ে তৈরি করলো ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড প্রবেশ করলো মেসোফিল অঞ্চলে, সেখান থেকে এখনো কার্বন ডাইঅক্সাইড চলে গেলো C3 চক্রের মধ্যে, আর এই যে ম্যালিক অ্যাসিড পরিণত হলো পাইরুভিক অ্যাসিডে। আর এই পাইরুভিক অ্যাসিড তখন আবার বান্ডল শীত অঞ্চল থেকে কোথায় চলে গেলো? মেসোফিল অঞ্চলে, এবং এই পাইরুভিক অ্যাসিডের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করলো কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। কথা ক্লিয়ার? তো এই যে প্রক্রিয়াটা বলছে, এখানে একটা জিনিস দেখবা, এই প্রক্রিয়ার প্রথম স্থায়ী উপাদান হচ্ছে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে কি এখানকার প্রথম স্থায়ী উপাদান। তাই দেখো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন বিশিষ্ট, এর সাথে আরেকটা কার্বন যুক্ত হয়েছে, এটা কত হবে? 4 কার্বন বিশিষ্ট। আর যেহেতু প্রথম স্থায়ী উপাদানটা 4 কার্বন বিশিষ্ট, এজন্য হ্যাশ এবং স্ল্যাগ চক্রকে কি বলা হয়? C4 চক্র বলা হয়। হ্যাশ এবং স্ল্যাগ চক্রকে আমরা কি বলবো? C4 চক্র বলবো। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম? যে প্রথমে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তার সাথে এগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ম্যালিক অ্যাসিডে পরিণত হয়, ম্যালিক অ্যাসিড মেসোফিল অঞ্চল থেকে বান্ডল শীতে চলে যায়। তারপরে ম্যালিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড অণু বের হয়ে গিয়ে তৈরি করে কি? কার ভিতরে প্রবেশ করে? C3 চক্রের মধ্যে। তার মানে এখানে একটা কথা মনে রাখবা, C4 চক্রের মধ্যে C4 চক্রও ঘটে, আবার কি C3 চক্রও ঘটে। কথা ক্লিয়ার? এরপরে পাইরুভিক অ্যাসিডে পরিণত হলো, পাইরুভিক অ্যাসিডে আবার মেসোফিল অঞ্চলে গেল, সেখানে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তোমার এটা মুখস্থ না করলেও চলে, তুমি জাস্ট একটা প্রশ্ন করবা, হ্যাশ এবং স্ল্যাগ চক্রকে C4 চক্র বলা হয় কেন? তাহলে বলবা যে সকল উদ্ভিদে হ্যাশ এবং স্ল্যাগ চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ হয় তাকে বলে C4 চক্র, C4 উদ্ভিদ। আর এখানে মনে করো যে প্রথম যে স্থায়ী উপাদানটা তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, এই জন্য তার আরেকটা নাম হচ্ছে কি? C4 চক্র। ওকে, তাহলে দেখো আমরা এখন একটা সংজ্ঞা বলবো, নাম C3 উদ্ভিদ। কাকে C3 উদ্ভিদ বলে? আমরা একটু আগেই পড়ছি, কেলভিন চক্রকে C3 চক্র বলে। তাহলে যে সকল উদ্ভিদে এই কেলভিন চক্রের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং প্রথম স্থায়ী উপাদান 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাদেরকে বলা হয় কি? C3 উদ্ভিদ। এরকম পৃথিবীতে 85% উদ্ভিদ হচ্ছে C3 উদ্ভিদ, যেমন উদাহরণ আম, ধান, লিচু। ঠিক আছে? তোমাকে খ নম্বরের প্রশ্ন আসতে পারে, আমকে C3 উদ্ভিদ বলা হয় কেন? তখন তুমি সংজ্ঞা দিবা C3 উদ্ভিদের, এরপরে বলবা আমের মধ্যে সালোক সংশ্লেষণ কেলভিন চক্রের মাধ্যমে হয় এবং তার প্রথম স্থায়ী উপাদানটার নাম কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট, এই জন্য আমকে কি বলা হয়? আমাদের C3 উদ্ভিদ বলা হয়। এখন তোমাকে C3 উদ্ভিদ যে কোনো একটা নাম দিয়ে বলে এটাকে C3 উদ্ভিদ বলা হয় কেন? তাহলে সব জায়গায় ব্যাখ্যা কি সেম? সব জায়গাতে আম থাকবে না, ধান থাকতে পারে, লিচু থাকতে পারে, কাঁঠাল থাকতে পারে, তারপরে পেয়ারা থাকতে পারে। ঠিক আছে কিনা? তাহলে C4 উদ্ভিদ কাকে বলবো? যে সব উদ্ভিদে হ্যাশ এবং স্ল্যাগ চক্রের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। কারণ চক্রের মাধ্যমে হ্যাশ এবং স্ল্যাগ চক্র, এবং তার প্রথম স্থায়ী উপাদান কি? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাদেরকে বলা হয় কি? C4 উদ্ভিদ। বলছে ভুট্টা, আখ, এমার, এটা অমরা ঘাস না, এটা হচ্ছে এমারনেথাস
এবং ঘাস জাতীয় কিছু উদ্ভিদ আছে। ঠিক আছে, এরকম কত পার্সেন্ট? মাত্র 15% উদ্ভিদ হচ্ছে কি C4 উদ্ভিদ। আর CAM এর কথা যদি বলি, CAM খুব কম, এটা হচ্ছে কচু এবং হচ্ছে কি টমেটো গাছে এটা পাওয়া যায়, টমেটো, এই দুইটা গাছেই শুধুমাত্র CAM পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে একটু মাথায় রাখবা C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের সংজ্ঞা কেন বলে। এখন একটা ঘ নাম্বারে প্রশ্ন আসতে পারে, C3 চক্র এবং C4 চক্রের মধ্যে সাদৃশ্য এবং কি বৈসাদৃশ্য। সাদৃশ্য বলতে কি কি মিল আছে, আর বৈসাদৃশ্য বলতে কি বোঝায়, তাদের কি কি অমিল বা পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে সাদৃশ্য দেখো, প্রথমে বলছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে, তাহলে এটা কোথায় ঘটে? C3 চক্র এবং C4 চক্র কোথায় সম্পন্ন হয়? আমাদের এই যে পানিগ্রাহী ম্যাট্রিক্স আছে না ক্লোরোপ্লাস্টের, এই পানিগ্রাহী ম্যাট্রিক্স অর্থাৎ স্ট্রোমাতে আলোক শক্তির প্রয়োজন হয় না, কারণ এটা অন্ধকার পর্যায়ে, এবং কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা উৎপন্ন হওয়ার জন্য এটিপি এবং NADP সরবরাহ হয়, এবং বিজারিত NADP থেকে জারিত হয়। এই চারটা হচ্ছে তার মিল। আর বৈসাদৃশ্য খুব ভালো করে পড়বা, তোমাকে C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ বা C3 চক্র C4 চক্রের মধ্যে যেটাই বলুক, তোমার পার্থক্য সেম। প্রথমে হলো কার্বন ডাইঅক্সাইডের গ্রহিত হলো রাইবোলোজ 1,5-বিস-ফসফেট। মনে আছে আমরা যখন এখানে গেছিলাম C3 চক্র, মানে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছিল কে? রাইবোলোজ 1,5-বিস-ফসফেট। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি, প্রথম কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা হইল রাইবোলোজ 1,5-বিস-ফসফেট। আর হ্যাস এবং স্ল্যাক চক্রের প্রথম ইয়া হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, এখানে আমরা দেখছিলাম না কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং করছে কে? এখানে করছে কার্বক্সিলেজ এনজাইম, আর এই জায়গায় করছে কে? রুবিস্কো এনজাইম। তাহলে এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হচ্ছে রুবিস্কো, আর কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম হচ্ছে কি রে? কার্বক্সিলেজ। প্রথম স্থায়ী উপাদান তো জানি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এখানে হচ্ছে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অধিক আলোর প্রখরতায় এই চক্র অচল হয়ে যায়, অর্থাৎ C3 চক্র বেশি আলোতে চলতে পারে না। এদের তাপমাত্রা থাকতে কত? 10 থেকে 25 ডিগ্রি। এই জন্য C3 উদ্ভিদগুলো বেশি ক্ষেত্রে শীত প্রধান অঞ্চলে জন্মায়। আর অধিক আলোতে এরা এই C4 চক্র থাকতে পারে, তার তাপমাত্রা কত পর্যন্ত? 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে এই উদ্ভিদ বা এই চক্রগুলো চলতে পারে। অর্থাৎ C4 উদ্ভিদগুলা আমাদেরকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি জন্মায়। সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হতে এত পার্টস পার মিলিয়ন, এটা মুখস্থ করে নিবা। আর এটার জন্য দরকার হচ্ছে এত পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন হচ্ছে ppm। আর ফটো রেসপিরেশন ঘটে, এখানে ঘটে না। আর সালোক সংশ্লেষণের হার কম, এখানে সালোক সংশ্লেষণের হার কি বেশি। আরও 2-4টা লাইন এড করতে পারো, এদের জীবনী শক্তি কম, এদের জীবনী শক্তি বেশি, এদের উৎপাদনের হার কম, এদের উৎপাদনের হার কি বেশি। কথা ক্লিয়ার? এগুলো লিখলেই তোমার জন্য যথেষ্ট। ঠিক আছে, C3 উদ্ভিদের সাদৃশ্য বৈসাদৃশ্য পরীক্ষায় আসে। C3 উদ্ভিদের মধ্যে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য পরীক্ষায় আসে। এগুলাই তোমাকে বক্স আকারে কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। তাহলে সালোক সংশ্লেষণে আলো কি ভূমিকা পালন করে? মেইন ভূমিকাই তো আলোর। ঠিক আছে, তাহলে এখানে যে 1 নাম্বার যদি ভূমিকাটা বলি, সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা হচ্ছে কি, আলোক শক্তিটা কি হয়? আলোক শক্তি মূলত কি হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কি হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। শক্তিতে রূপান্তরিত হয়, রূপান্তরিত হয়। ঠিক আছে, মেইনলি যে আমরা বলছি এই যে সূর্য ভাইয়ের আলো যখন গাছের উপরে পড়ে, ঠিক আছে কিনা, গাছের পাতায় মূলত এই সৌরশক্তিটাই কি হয়? রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এখন তোমরা কেউ দেখছো কি না জানি না, 2 নম্বর পয়েন্টটা যদি বলি, তোমরা যদি কোনো ঘাসকে ইট দিয়ে ঢাকে রাখো, দেখবা ওই ঘাসগুলো সবুজ থেকে সাদা হয়ে গেছে। অর্থাৎ আবার যদি তুমি কোনো জিনিসের উপর ধরো আলু, যেগুলো মাটির নিচে থাকে, কচু মাটির নিচে থাকে, ওটার উপরে আলো পড়লে যেটা দেখবা কচু বা আলুটা সবুজ হয়ে যায়। তার মানে কি, আলো ক্লোরোফিলের অণু সৃষ্টিতে সাহায্য করে। আলোর উপস্থিতিতে আলো ক্লোরোফিল অণু সৃষ্টিতে সাহায্য করে। ক্লোরোফিল অণু সৃষ্টিতে সাহায্য করে। আর ক্লোরোফিল যদি না থাকে সেখানে কি সালোক সংশ্লেষণ হবে না। এজন্য ক্লোরোফিল অণু সৃষ্টিতেও সাহায্য করে কে? আলো। এখন ধরো গাছের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করতে হবে না, এই কার্বন ডাইঅক্সাইড কার মাধ্যমে প্রবেশ করে? পাতার মধ্যে কিছু ছিদ্র আছে যাকে বলা কি পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র খোলা
পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া, হওয়া আলোর উপর নির্ভর করে। কার উপর? আলোর উপর নির্ভরশীল। ঠিক আছে কি না? যেই কারণে মনে করো যে পত্ররন্ধ্র খুললে ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, আর আলোর সাহায্যে মূলত পত্ররন্ধ্র খুলে। যে আলো না থাকতো তাহলে পত্ররন্ধ্র খুলতো না, পত্ররন্ধ্র না খুললে তার ভিতরে কখনো কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতো না এবং সেখানে সালোক সংশ্লেষণও হইতো না। ঠিক আছে, এবার এখানে আরেকটা কথা বলতে হলো, পত্ররন্ধ্র খুললে পাতা থেকে কি হয়? পানি বের হয়ে যায়। এই পানির ফলে মাটি থেকে আবার কি হয়? পানি উপরের দিকে আসে উদ্ভিদের মধ্যে। তাহলে এক কথায় বলতে হলে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ না? প্রথম বললাম রাসায়নিক শক্তিতে রূপান্তরিত, যেটা মেন শক্তি সরবরাহ করে। আলো ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে, ক্লোরোফিল না হলে সে কোনোদিন আলো শোষণ করতে পারবে না। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যার ফলে ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে বলে সালোক সংশ্লেষণ হয়। এখন আমরা যদি দেখি সূর্যের আলোর পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে, তুমি এইটুকু লিখবা আর একটু ডিটেলসে ব্যাখ্যা দিবা। ঠিক আছে কিনা? এখন সূর্যের আলোতে বর্ণ আছে 7টা: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, আর কি রে? নাল, তাই না? এই 7টা বর্ণ আছে। এখন বলছে যে এর মধ্যে সবুজ এবং হলুদ আলোতে সালোক সংশ্লেষণ তেমন হয় না। সংশ্লেষণ তেমন হয় না। ঠিক আছে, তবে বেগুনি, নীল, আসমানি এগুলোতে হয়। তবে সব থেকে ভালো সালোক সংশ্লেষণ কোন আলোতে? লাল আলোতে সবচেয়ে বেশি ভালো হয়। সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় কোনটাতে? লাল আলোতে। এখন বলো তো, আলোর এত পজিটিভ দিক আছে, আলোর কি কোনো নেগেটিভ দিক আছে? আলোর কি কোনো নেগেটিভ দিক আছে? অর্থাৎ সালোক সংশ্লেষণের উপর আলোর কি কোনো নেগেটিভ প্রভাব আছে কিনা? অবশ্যই নেগেটিভ প্রভাব আছে। আমরা একটা বক্সের মধ্যে দেখি এই নেগেটিভ প্রভাবটা, একটা বক্সের মধ্যে ইয়া করে রাখি। ঠিক আছে কিনা? ধরো আমি এই জায়গাটাতেই আঁকতেছি। ঠিক আছে, যে সালোক সংশ্লেষণের উপরে আলোর নেগেটিভ প্রভাব। দেখো, আলো যখন কম থাকে, কম বা অত্যাধিক বেশি যদি থাকে, অত্যাধিক বেশি, তখন সালোক সংশ্লেষণটা প্রভাবিত হয়। আলো কম থাকলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। কিন্তু আলো যদি অনেক অনেক বেশি, আমার যতটুকু দরকার তার থেকে বেশি থাকে, ঠিক আছে, ধর তাপমাত্রা আমার 45 ডিগ্রি সেলসিয়াস উপরে বা 50 ডিগ্রি সেলসিয়াস উপরে, তখন কি হয়? আলোর মধ্যে এই যে পাতার মধ্যে যে পত্ররন্ধ্র আছে না, সেটা বন্ধ হয়ে যায়। প্লাস পত্ররন্ধ্র বন্ধ হয়, প্লাস কোষের ভিতরে এনজাইমের ক্রিয়া নষ্ট হয়ে যায়। কোষের কি হয়? কোষের এনজাইমের ক্রিয়া কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কি হয়? নষ্ট হয়। ফলে কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করতে পারে না, বা এনজাইমগুলো যখন কাজ করে না তখন কি সালোক সংশ্লেষণ হারে আমার কি হবে? কমবে। তাহলে তুমি যখন সালোক সংশ্লেষণের ভূমিকা বলবা তখন তার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড কি করবা? দুইটাই দিয়ে দেবে। যে প্রথমে আলোর শক্তি মূলত রাসায়নিক শক্তিতে পরিণত হয়, আলোর ফলে ক্লোরোফিল সৃষ্টি, যার ফলে হচ্ছে আলোক শক্তি শোষণ হয় এবং শর্করাজাতীয় খাদ্য তৈরি হয়। এবং পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নির্ভর করে আলোর উপর। এরপরে পত্ররন্ধ্র খুলে ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে এবং সালোক সংশ্লেষণ হয়। কিন্তু যদি আলোর পরিমাণ কমে যায় তখন সালোক সংশ্লেষণ হার এমনিতেই কম থাকে। আলোর পরিমাণ বাড়তে 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 সালোক সংশ্লেষণ আর বাড়ে। কিন্তু একটা নির্দিষ্ট আলোর পরে যদি আলো অনেক বেশি হয়ে যায় তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং কোষের ভিতরে যে এনজাইম যা আছে তাদের ক্রিয়া কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ফলে কি হবে? সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা কী হয়ে যায়? হার কমে যায়, অনেক সময় কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এটাই হলো কি সালোক সংশ্লেষণের ভূমিকা। পজিটিভটাও বলবা, নেগেটিভটাও বলবা। ওকে, এবার আসো আমরা সালোক সংশ্লেষণের ক্লোরোফিলের ভূমিকা। এটা এক কথা উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে কি? সূর্য থেকে আসা আলোটাকে শোষণ করে মূলত কে? ক্লোরোফিল। কে করে? ক্লোরোফিল। যদি ক্লোরোফিল অণু না থাকতো তাহলে সূর্য থেকে আসা আলোটাকে তারা কি করতে পারতো না? শোষণ করতে পারতো না। ফলে শর্করাজাতীয় খাদ্য তৈরি হইতো না। তাই মানে ক্লোরোফিলের পরিমাণ যত বেশি হবে সালোক সংশ্লেষণের পরিমাণ তত কি হবে? বেশি হবে। ওকে, এখন আমরা আসি সালোক সংশ্লেষণের প্রভাবক। প্রভাবক মানে কি? যে সকল উপাদান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে, অর্থাৎ সালোক সংশ্লেষণের বিক্রিয়ার হার বাড়ায় অথবা কমায়, তাদেরকেই বলা হচ্ছে কি? প্রভাবক। প্রভাবকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে কি? অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবক কাকে বলতেছি? যেটা উদ্ভিদের নিজস্ব না, অন্য কোথাও থেকে পায়, তাকেই বলা হচ্ছে কি? বাহ্যিক প্রভাবক। এক নম্বরে আমরা পড়ে ফেলছি আলো।
আলোর টপিকটা আমরা আগেই পড়ে ফেলছি। 2 নম্বরে দেখো তাপমাত্রা। কি তাপমাত্রা? সালোক সংশ্লেষণের হার তাপমাত্রার উপর নির্ভরশীল। 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অথবা 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি সালোক সংশ্লেষণের হার কী হয়ে যায়? কমে যায়। এই জন্য মনে রাখবা যে কেন কমে যায়, যে ওই যে বললাম একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা, ধরো এখানে টেম্পারেচার দিচ্ছি থিটা দিয়া, আর এই সালোক সংশ্লেষণের হার, যখন তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে 0 থেকে সালোক সংশ্লেষণের হার বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় আসবে এরপরে আর তাপমাত্রা বাড়লে সালোক সংশ্লেষণ বাড়ে না, তখন আবার কী হয়? কমে। ঠিক আছে? কেন কমে? ওই যে বললাম তাপমাত্রা অনেক বেশি হইলে ভিতরে আমাদের কোষের অম্লত্ব বাড়ে যায়। কী হয়? তাপমাত্রা বাড়লে সালোক সংশ্লেষণের হার বাড়ে, সালোক সংশ্লেষণের হার বাড়ে। কিন্তু তাপমাত্রা অনেক অত্যাধিক বেশি হলে, তাপমাত্রা অত্যাধিক বেশি হলে পত্ররন্ধ্র কি হয়ে যায়? পত্ররন্ধ্র কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়। ফলে আর ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে না, তখন সালোক সংশ্লেষণের হার অটোমেটিক কি হয়? কমে যায়। ঠিক আছে? তখন কার্বন ডাইঅক্সাইড পাতায় প্রবেশ করতে পারে না, পাতায় প্রবেশ করতে পারে না, ফলে কি রে? সালোক সংশ্লেষণের হার কি হয়? সালোক সংশ্লেষণের হার কমে যায়। এই জন্য তাদের একটা অপটিমাম তাপমাত্রা লাগে, সেটা হচ্ছে কি? আদর্শ তাপমাত্রা কত? সালোক সংশ্লেষণের আদর্শ তাপমাত্রা 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবারে আসো কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর পয়েন্ট আমরা কি লিখতেছি? কার্বন ডাইঅক্সাইড। সেম, কার্বন ডাইঅক্সাইড যেহেতু আমাদের খাদ্যের সালোক সংশ্লেষণ তৈরির কাঁচামাল, তো কাঁচামাল হইলে কি হবে? সালোক সংশ্লেষণের এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার কি হয়? বাড়ে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই পর্যন্ত তো নর্মাল কথা, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যাধিক বেশি হলে একটা ঘটনা ঘটে, দেখবা এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তখন কার্বনিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? H3H2CO3, এটার নাম কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে গিয়ে 2টা যৌগ তৈরি করে, একটা H+ আর একটা বাই কার্বনেট আয়ন। আর H+ এর পরিমাণ যত বাড়বে pH তত কি হবে? কমবে। তাহলে pH কমা মানে কি? বেশি হলে কোষের অম্লত্ব বেড়ে যায়। কি হয়? কোষের অম্লত্ব বেড়ে যায়, ফলে সালোক সংশ্লেষণ কি হবে? সালোক সংশ্লেষণ কমে যায়। তাহলে দেখো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার কি হয়? বাড়ে। কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যাধিক বেশি হয় তখন কোষের অম্লত্ব বেড়ে যায়। কেন? তখন পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ভেঙে H+ এবং কি বাইকার্বনেট তৈরি করে। আর H+ বাড়া মানে কি? pH কমা। pH কমা মানে এখানে কি? অম্ল ভাব সৃষ্টি হয়েছে। ঠিক আছে? এবারে ধরো তুমি দিলা পানি। 4 নম্বর পয়েন্টে আমরা দিলাম কি? H2। পানির পরিমাণ যত বেশি হবে সালোক সংশ্লেষণের হার তত বাড়ে। ঠিক আছে? এবার ধরো পটাশিয়াম। 5 নম্বর পয়েন্ট দিলাম পটাশিয়াম। মনে রাখবা পটাশিয়াম হচ্ছে একটা পদার্থ যা পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হতে সাহায্য করে। পত্ররন্ধ্র খোলা রাখতে সাহায্য করে। অর্থাৎ পটাশিয়ামের পরিমাণ যত বাড়বে সালোক সংশ্লেষণের হার তত কি হবে? বাড়বে। আর কিছু বিষাক্ত পদার্থ আছে। 6 নম্বর বিষাক্ত পদার্থ। কিছু বিষাক্ত পদার্থ আছে, যেমন ধরো ক্লোরোফ্লোম, তারপর হচ্ছে ধুলাবালি, এগুলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার কি হয় রে? সালোক সংশ্লেষণের হার কমে। বিষাক্ত পদার্থ থাকলে সালোক সংশ্লেষণের হার কি? কমে। এটা হচ্ছে তোমার কি? বাহ্যিক প্রভাব। মানে আসে অভ্যন্তরীণ প্রভাব, মানে যেটা উদ্ভিদের নিজস্ব। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে যদি আমরা দেখি, প্রথমে আসি পাতার বয়স। 1 নম্বর পয়েন্টটা ক্লোরোফিল। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লোরোফিল, এগুলো আগেই পড়ছো। ক্লোরোফিলের পরিমাণ যত বেশি হবে সালোক সংশ্লেষণ তত কি হবে? ভালো হবে। 2 পাতার বয়স। মনে রাখবা একটা লোক
বৃদ্ধ, একটা যুবক আর একটা হচ্ছে কচি বাচ্চা। তাহলে কার সালোক সংশ্লেষণ হার বেশি, মানে কার কাজ করার ক্ষমতা বেশি? মাঝারি। ঠিক এরকম মাঝারি গাছে ক্লোরোফিলটা সুগঠিত থাকে, মাঝারি বয়সের পাতায়, মাঝারি বয়সের পাতায় কি হয়? সালোক সংশ্লেষণ ভালো হয়। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে সঞ্চিত পদার্থ, সঞ্চিত খাদ্য। তাহলে আমি যদি বলি আমার পেট ভরা আছে, আমি খাবো নাকি খাবো না? আমার পেট আগে থেকে ভরা, আমি কি খাবো? খাবো না। সো বলছে সঞ্চিত পদার্থ মানে শর্করার পরিমাণ যত বেশি হবে, সঞ্চিত শর্করা আগে থেকে যদি বেশি থাকে, তাহলে সালোক সংশ্লেষণের হার কি হবে? হার কমে। ঠিক আছে। তারপরে ধরো এরকম আর কি আছে, আরও কিছু পদার্থ আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, বই থেকে। আমরা লাস্ট টপিক পড়বো সালোক সংশ্লেষণ, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব। পরে তোমাদের বই অনেকগুলো লেখা আছে, আমি যেগুলোকে কতগুলো স্টেপে ভাগ করছি। সেটা হচ্ছে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি, এটা তো তুমি জানোই। উদ্ভিদ তার সবুজ অংশে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, কার মাধ্যমে? শর্করা জাতীয় খাদ্য। আর এইসব খাদ্যকে গ্রহণ করে তারা কি করে? নিজেদের জীবন ধারণ করে। এখন উদ্ভিদ তাদের নিজেদের খাদ্য তৈরি করার পর যে অবশিষ্ট খাদ্যটা আছে, সেটা কি করে? তাদের ফল মূল এবং কিরে কাণ্ড বা পাতায় জমা রাখে, ফলমূল কাণ্ড হিসেবে জমা রাখে। যেই ফলমূল কাণ্ডগুলো খেয়ে কী করে? অন্যান্য প্রাণীরা কি করে? খাদ্য গ্রহণ করে। ঠিক আছে। তারপরে দেখো পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি এরা বিক্রিয়া করে C6H12O6 প্লাস অক্সিজেন এবং কি পানি তৈরি করতেছে। এখানে দেখো আমরা প্রাণীরা কি করি? প্রশ্বাসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন কি করি? গ্রহণ করি। তো উদ্ভিদ কি করে? পরিবেশ থেকে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে, খাদ্য তৈরি করে, প্লাস আমাদের জন্য কি? অক্সিজেন সরবরাহ করে। তার মানে কি? যদি উদ্ভিদ না থাকতো তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হইতো না। কার্বন ডাইঅক্সাইড যদি গ্রহণ না হইতো তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কোনো কি হতো? বাড়ে যাইত। উদ্ভিদ এই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে এবং অক্সিজেন কি করে? ত্যাগ করে। ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনটা কি থাকে? ভারসাম্য বজায় রাখে। জ্বালানি প্রদান, তাহলে এখানে উদ্ভিদ আছে বলেই তো এই উদ্ভিদগুলো থেকেই মূলত পরবর্তীতে আমাদেরকে জীবাশ্ম জ্বালানি, কয়লা, তারপরে হচ্ছে তোমার কি হয়? অনেক রাসায়নিক রূপান্তরের মাধ্যমে আমাদের হচ্ছে কি হয়? কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং কি আমাদের পেট্রোলিয়াম তৈরি হয়। ঠিক আছে। সেখান থেকে আবার জ্বালানি পাচ্ছি। মানব সভ্যতায় আমরা যদি বলি, আমরা দেখো এমন কোনো কাজ আছে যেটা উদ্ভিদের উপর নির্ভরশীল না। আমরা যে খাট, চেয়ার, টেবিল, ব্রেঞ্চ বানাই, সেটা হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া যায়। আমি যে বই খাতা তুমি যে পড়তেছো, খাতা কই থেকে, কাগজ কই থেকে বানানো? উদ্ভিদ থেকে। আবার কলমের কালি উদ্ভিদ থেকে, টায়ার, রাবার সব কিছুই কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে আসে। সুতরাং বলা যায় এটাকে মানব সভ্যতা, তার একটা কি আছে? অবদান আছে। তো তোমাদের বই একটা পেজে এরকম অনেকগুলো লাইন আছে, অনেক করে আছে, তুমি জাস্ট সাজায় এইভাবে পয়েন্ট আকারে তুমি জিনিসটাকে কি তুলে ফেলো, তাহলে আমাদের সালোক সংশ্লেষণের গুরুত্বটা কি শেষ। ঠিক আছে। তো আমাদের এখান থেকে প্রশ্ন যেগুলো আসতে পারে আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবা। সালোক সংশ্লেষণে কীভাবে প্রশ্ন আসে, রাতের বেলায় কীভাবে বায়ু উৎপন্ন হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদের প্রকৃতির ভূমিকা আলোচনা করো, উদ্ভিদের বিক্রিয়াটি আলোক পর্যায়ে ব্যাখ্যা করো, তারপরে ওয়াইয়ের উপরে সমস্ত প্রাণীগুলি টিকে আছে। এই প্রশ্নগুলো তোমরা একটু কি উপরের আলোচনা বিশ্লেষণ করে প্রশ্নগুলো আনসার করার ট্রাই করবা। আর এই কয়েকটা প্রশ্ন আনসার করলে আমি আশা করি তোমার সালোক সংশ্লেষণ করে আর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে। তো আজকের পর্যন্ত এই ক্লাসটা এখানে শেষ করতেছি। আর পরবর্তীতে আমরা শ্বসন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই ভিডিওটা মানে সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, প্লাস তোমাদের যত ফ্রেন্ড আছে তাদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।